নমস্কার, আপনারা দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আমি সুপর্ণা, আর আজ আমাদের সাথে রয়েছে নদিয়া তথা দেশের গর্ব রানাঘাটের ভূমিপুত্র আতর আলী। নমস্কার দাদা, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। কেমন আছো বলো? খুব ভালো আছি, আর এই মুহূর্তে আমি আরো ভালো যে আজকেই আমি ফিরেছি দেশে। একদম। আতরদা নিজের দুর্বলতাকে উপেক্ষা করে দেশের হয়ে সোনা রূপো একাধিক মেডেল ট্রফি জিতেছে। রানাঘাটের আতর একজন অ্যাথলিট, বিশেষ করে 400 এবং 200 মিটার দৌড়ে সে কিন্তু বিশেষভাবে পারদর্শী। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি স্পোর্টস ইভেন্টে সে কিন্তু অংশগ্রহণ করে। আজ তাকে নিয়েই আমাদের এই এপিসোড। আসুন শুরু করি। প্রথমেই তোমার কাছ থেকে তোমার নিজের সম্পর্কে এবং তোমার পরিবার সম্পর্কে কিছু জেনে নেব। আমি অত্যন্ত কি বল দুস্থ পরিবার থেকে আমি মানুষ হয়েছি। ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়েছি। তারপরে সেখান থেকে যখন বাবা মাকে হারাই, তো মেজদি আমাদের দিদি সংসারটার হাল ধরে, এবং সেইখান থেকে দিদি পড়াশোনা, আজ মাস্টার্স কমপ্লিট করেছি, সবকিছু দিদির ইয়েতে, সবকিছু দিদি আমাকে দেখাশোনা করে। এখনো পর্যন্ত খেলাধুলাকে আমার পরিবারে আমার দিদি সাপোর্ট করে। সব থেকে আমার একটা ভালো কথা বলবো যে ছোটবেলায় যখন আমি, তখন কত বয়স হবে, আমরা 14 কি 15 হবে, কলকাতার সাইন মাঠে আমি প্র্যাকটিসে যেতাম। তো ভোর 4:20 রানাঘাট লোকাল আমাকে ধরতো। তো সেই টাইমটাই দিদি আমাকে সাইকেলে করে 3:30-র সময় দিয়ে আসতে যেত, এবং দাদাও আমাকে অনেক সময় দিয়ে আসতে যেত। দাদা দিদি দুজনেই আমাকে ওই রাত্রিরে আমাকে তুলে স্টেশনে দিয়ে এসে ট্রেন ধরিয়ে দিত। তারপর আমি কলকাতায় সাইকেল প্র্যাকটিস করে আবার 1টা-1:30টার সময় বাড়িতে ফিরতাম। পরিবারের সাপোর্ট ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব নয়। একদম। কবে এবং কিভাবে এই খেলার জগতে আসা? আমি যখন প্রাইমারি লেভেলে পড়তাম তখন ওই লেবুদূর, মানে আমার ভালো মনে আছে, আমি 5-এ পড়ি, এই 2-এ পড়ি। তো ম্যাডাম বললো যে আমাদের দৌড় কম্পিটিশন আছে। আমি ঠিক আছে, আমি ওই সিএক্সআর মাই স্কুলে নাম দিলাম। তো লেবু দৌড়ে যখন জোনে আমি যাই, স্কুলের জোন, সাব ডিভিশন, তারপরে জেলা হয়। তো জোনে গিয়ে আমি 3rd হলাম প্রথম বছরে। তাই 3rd হলে আর নিয়ে যাবে না, 1st 2nd-কে নিয়ে যাবে। ওই যে 3rd প্রাইজটা আমার যে খাতাটা খুললো, ব্যাস, আর পেছন ঘুরে আর আমাকে ওটার থেকেই শুরু। আমি তখন থেকেই ভেবে নিলাম, পড়াশোনায় আমি অতটা ভালো না ছিলাম না, এখনো নেই। তো আমার খেলাধুলার প্রতি খুব ন্যাক ছিল ছোটবেলায়। তো এখনো ওই ন্যাকটাকে ধরে রেখেছি, আর ধরে রেখেছি বলেই আজ এই সাফল্য আমার। আমরা জানি যে তোমার শরীরের একটা অংশ ঠিকভাবে কাজ করে না, তো কিভাবে এই দিকটা সামলাচ্ছ? প্রথম থেকে যখন আমি দৌড়াতাম তখন আমি নিজে বুঝতাম না যে আমি নিজে প্রতিবন্ধী। তো আমার পায়ের অ্যাঙ্কেল সাইড একটু অ্যাঙ্গেল করে আমাকে হাঁটতেই হয়। তো ওটাকে নিয়ে যে প্রতিবন্ধীরাও যে কিছু করতে পারে, তো মন শক্ত করে ব্যাস দৌড়ে যাচ্ছি এখনো। এবং আমি বলবো আরেকটা কথা, আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, তারা কখনোই যেন পিছিয়ে না পড়ে। আমি অবশ্যই বলবো এইচপিআর নিউজের সাথেও যোগাযোগ করতে পারো, আমার সাথেও যোগাযোগ করতে পারো। তো তাদেরকে একটা বার্তাই দেব, তারা কিন্তু সাধারণ অ্যাবেল পার্সেন্টেজ থেকে পিছিয়ে নেই, কোনো অংশেই না। যদি মনে হয় যে কারোর হাত নেই, কারোর পা নেই, একটা পা নেই, হয়তো দুটো চোখ দেখতে পায় না, তারা কিন্তু একদম নিজেদের যদি লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে তারাও দেশের গর্ব হয়ে সবকিছু এই জায়গাতেই সম্ভব। একদম। এখনো পর্যন্ত কোথায় কোথায় চ্যাম্পিয়নশিপে গেছো এবং কি কি পুরস্কার বা অ্যাচিভমেন্ট পেয়েছো? বহুবার ন্যাশনালে মেডেল পেয়েছি। ইন্টারন্যাশনালে 2023 থেকে আমার খাতা খুলেছে, 23, 24, 25 পরপর আমার চলছে মেডেল ইন্টারন্যাশনালে। আর এই প্রথমবার বিদেশের মাটিতে গিয়ে 2টো গোল্ড পেয়েছি। এখনো আশা করি ভবিষ্যতে আরো এগিয়ে যেতে হবে। আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চাও? আগামী দিনে প্রথমে আমি বলবো যে আমাকে যদি ঠিকঠাক প্র্যাকটিসের যে জিনিসগুলো আমার দরকার, বা মাঠ, সেই জায়গা, বা একটা ভালো কোচ যদি আমি পাই,
অবশ্যই আমি নেক্সট যে এশিয়ান গেমস আছে সেখানে আমাকে দেখতে পাবো। আরেকটা বলে রাখি, 2023-এ যে এশিয়ান গেমস হলো আমি সিলেক্টেড ছিলাম। আমি দিল্লিতে গেছিলাম সিলেকশন ট্রায়ালে, সেখানে সিলেকশন ট্রায়ালে আমাকে হয়তো মেবি কোনো কারণে হয়তো বাদ দিয়ে দেয়। তো তারপরে আমার স্টেট বডি মেল করার পরে তারপরে দেখে যে আমি কোয়ালিফাইড করেছি, কিন্তু ওখানে একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার ছিল। তো আমি সেই অ্যামাউন্টের জন্য যেতে পারি, মানে ওটা আমার জীবনের সব থেকে বড় কষ্টকর ব্যাপার। আমরা অনেকেই কিন্তু দেখবে বাজে কাজে আমরা টাকা উড়িয়ে ফেলি, কিন্তু একটা ভালো মানুষ বা ভালো কাজের জন্য আমরা কেউ এগিয়ে আসতে পারি দেখি না। যদি কেউ হয়তো আমাকে যদি ওই সাপোর্টটা করতো, আজ এই যে আমাদের দেশে অলিম্পিকটা হবে 2036-এ মনে হয় না 32-এ, যাই হোক হবে, আমি ঠিক বলতে পারলাম না, সেইখানে হয়তো আমি দৌড়াতে পারতাম। এটা আমার কাছে খুব কষ্টের। যখন টিম যায় এশিয়ান গেমসে তো আমি ভীষণ কান্নাও করেছিলাম এবং আমাকে নিয়ে প্রচুর নিউজও করেছে সবাই, কিন্তু তাতে কিছু হয়নি। অনেক টাকার একটা অ্যামাউন্টের ব্যাপার ছিল, কেউ এগিয়েও আসেনি। হবে, একদিন ঠিকই হবে, আমরা আশা করছি তোমার স্বপ্ন ঠিকই পূরণ হবে। রিসেন্টলি তুমি ইন্দো নেপাল চ্যাম্পিয়নশিপে 2টি গোল্ড পেয়েছো, অভিজ্ঞতাটি কেমন ছিল? অভিজ্ঞতা বলতে পাহাড়ের একদম টপ ফ্লোরে গ্রাউন্ড। তো আমরা যখন পৌঁছালাম ওখানে, রাত্রিরে পৌঁছেছি, আমার দিল্লি থেকে নেপালের ফ্লাইট ছিল, তো রাতে পৌঁছেছি। এবার খালি একটা জিনিস ভয় লাগছিল যে এত তো প্লেনের ইয়ে হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, আমি শুধু ওপরওয়ালাকে প্রে করছি যেন ভালোভাবে পৌঁছাতে পারি এবং ঠিকঠাকভাবে কম্পিটিশনে নামতে পারি। তো ন্যাচারালি নেমে গেলাম, ওখান থেকে বাসে করে আমি গেলাম, আমাদের হোটেল দিল। তারপরের দিনই হচ্ছে আমার ইভেন্ট ছিল 5:20 বা 30-এ হচ্ছে ওই দেশের টাইমিং ছিল। তো ওয়ার্কআউট যখন করলাম তো গ্রাউন্ডটা খুব ভালো ছিল, মানে ভীষণ স্পিড, মানে স্পিন্টের জন্য খুব ভালো ট্র্যাক। আমরা তো বুঝতে পারি কোনটা স্পিন কোনটা পা টেনে ধরতে পারে, তো দেখলাম খুব ভালো সুন্দর গ্রাউন্ড ছিল। আমরা জানি সরকার থেকে তোমার বা তোমাদের জন্য চাকরির ব্যবস্থা করা হচ্ছে, তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে সর্বোপরি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। আমরা যে সমস্ত প্লেয়াররা রয়েছি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল গেমস, উনি আমাদের জন্য একটা চেক দিয়েছিলেন 2024-এ, যেটা আমরা পেয়েছিলাম খেলো শ্রী শর্মা। সেখানে আমার 2টো মেডেল ছিল, একটা সিলভার আর ব্রোঞ্জ। তো সেখানে আমি 3 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে প্রোভাইড করেছেন। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং তার সঙ্গে আরো ধন্যবাদ জানাই আমাদের প্যারালিম্পিক বেঙ্গলের সেক্রেটারি ভাস্কর মুখার্জি স্যারকে এবং প্রেসিডেন্ট স্যার চন্দন রায় চৌধুরী স্যার এবং কমলেশ চ্যাটার্জি স্যারকে, এবং আমাদের যে পেট্রোপল আমাদের অজিত ব্যানার্জি স্যার, এনারা হচ্ছে আমাদেরকে সবসময় গাইড করে এবং খুব ভালোবাসে আমাদের। খেলোয়াড়দের জন্য মানসিক এবং শারীরিক উন্নতির জন্য ভারত সরকারের পক্ষ থেকে কি কি করলে ভালো হয় বলে তুমি মনে করো? ফার্স্ট অফ অল, খেলোয়াড়দের যদি আমরা ভালো অ্যাথলেট যদি তুলতে চাই, তো সেই অ্যাথলেটকে যদি আমরা একটা থাকা এবং খাওয়া, এই দুটো যদি আমরা তাদেরকে যদি প্রোভাইড করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের বেঙ্গলে প্রচুর ছেলে মেয়ে আছে যারা এই খাওয়ার থাকা এই দুটোর জন্য হচ্ছে অনেক পিছিয়ে যাচ্ছে। তো আমি বলবো অবশ্যই যদি আমরা এই অ্যাথলেটগুলোকে যদি আমরা একটা জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে খাওয়ার, মেন কি খাবারটা যদি আমরা ঠিকঠাক না পাই, তাহলে তো আর কম্পিটিশনে আমরা ঠিকঠাক লড়তে পারবো না, সেই এফোর্টটা দেওয়া যাবে না। যদি এইটা যদি সরকার দেখে, জেলা সাব ডিভিশন এখান থেকে প্লেয়ার তুলে হচ্ছে একটা ক্যাম্প করুক, সেখানে হয়তো 2 মাস 3 মাস রাখলো, রেখে ন্যাশনাল যাওয়ার জন্য প্রস্তুতি করলো, বা স্টেট লেভেলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আর সব থেকে বলবো, যদি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেটে হয় তাদেরকে যদি সরাসরি সাইটে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে মনে করি আমাদের প্লেয়ারের ঘাটতি আর হবে না। আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে, এবার আমরা কিছু র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর করে নেব। তো তুমি রেডি তো? সিনেমা দেখা হয়, টাইম হয়? খুব কম, আমি সেরকম ভাবে দেখি না। প্রিয় অভিনেতা? শাহরুখ খান। ক্রিকেট নাকি ফুটবল? দৌড়ের পর
ক্রিকেটটা মাঝে মধ্যে দেখি। প্রিয় খেলোয়াড়? ধোনি। আমার সেম। ওকে। পাহাড় না সমুদ্র? পাহাড়। প্রিয় খাবার কোনটি? আমার প্রিয় খাবার হচ্ছে জুস, মানে যে কোনো ফ্রুট জুস। ওকে। কোথায় খেলতে গিয়ে এখনো পর্যন্ত কোনো মানে কোথাও খেলতে গিয়ে এখনো পর্যন্ত কোনো সেরা এক্সপিরিয়েন্স যেটা ভাগ করে নিতে চাও? বিদেশের মাটিতে খেলতে গিয়ে এই প্রথমবার গেলাম নেপালে। তো আমার সেরা এক্সপিরিয়েন্স হলো, যেটা আমি নিজের দেশে যেটা করতে পারবো, বিদেশের মাটিতে গিয়ে সেটাকে অনেকটা আরো নিজেকে প্র্যাকটিস করে যেতে হবে এবং সেখানে গিয়ে আরো এফোর্ট দিতে পারবো। তো ওখানে গিয়ে আমার একটু ভয়ও লাগছিল। তো ওখানে যখন আমার 400 মিটার শুরু হয়, একটা ছোট্ট কথা গল্প করি। তো 400 মিটারে 8টা কান্ট্রি ছিল আমার, নেপাল, ভুটান, কাজাকিস্তান, আরো অনেক কান্ট্রি ছিল। তো যখন 400 মিটার শুরু হয়, তো আমি লেন নাম্বার 1-এ ছিলাম, একদম এইদিকে ছিলাম। পরপর পরপর লাইন দিয়ে এরকম স্টেবল থাকে। তো যখন শুরু হলো দেখলাম আমার স্টেন, পাওয়ার, স্পিড দুটোই ঠিক, তিনটেই ঠিক আছে। তো 100 মিটারের পর দেখছি ওদের স্প্রিন্টের সাথে আমার স্প্রিন্ট কাজ করছে, মানে আমি আরো দিতে পারবো এখন। তো তখন আমি আস্তে আস্তে রেশিওটা বাড়াই এবং তুলতে থাকি। অ্যাটলিস্ট ফিনিশিং এর আগে দেখলাম 40 থেকে 50 মিটার আমি ডিস্টেন্সে চলে এসেছি ফিনিশিং। আমার টাইমিং লাগলো 59 সেকেন্ড 00 সামথিং সেকেন্ড লেগেছে, টোটাল 400 মিটার। তো এটা আমার খুব বড় অ্যাচিভমেন্ট ছিল। এবং তার সঙ্গে আরেকটা কথা, আমি যখন ফিনিশ করি আমার পায়ের একটা হ্যামারেজ স্টিফ হয়ে যায়। পরের দিন আমার 200 ছিল এবং আমি তো খুব কান্নাকাটি শুরু করে দিই, পরের দিন আমি নামতে পারবো না, যে আমার সবকিছু রয়েছে আমার মধ্যে কিন্তু আমি পা দিচ্ছি। যখন আমি ইন্ডিয়াতে ফোন করি আমার কোচকে, ফোন করার পরে স্যার আমাকে গাইড করলো যে এইগুলো করো। সেই আবার হোটেলে ফোন করলাম, রিসেপশনে ফোন করে ওরা গরম জল দিয়ে গেল। সেই জিনিসগুলো করার পরে দেখলাম রাতের মধ্যে অনেকটাই ঠিক। আর এই ঠিকটা আমি মনে করলাম যে আমার দেশে সবার ভালোবাসা, আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে বলে আমি এই এফোর্টটা দিতে পেরেছি। তো 200 মিটারে ন্যাচারালি দেখলাম স্টার্ট হলো, ব্যাস আর কোনো ব্যথা নেই আমার মাথার মধ্যে। স্যার একটা মন্ত্র বলে দিল, ওটা আমার মাথার মধ্যে ঢুকে গেল, ব্যাস। একদম সবার আশীর্বাদ থাকলে একদম এটা একদম সত্য। ওকে। নিজের উপার্জনে নেওয়া এখনো পর্যন্ত সবথেকে দামি জিনিস কোনটি? নিজে আমার রানিং শু যেটা আমি পরে আমি দৌড়াই, তার দাম হচ্ছে 12,000। এখনো পর্যন্ত পাওয়া লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট কোনটি? বেস্ট অ্যাচিভমেন্ট আমি 3টে পেয়েছি, আর তার থেকে বেস্ট হচ্ছে ওই খেলোশ্রী অ্যাওয়ার্ড মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে 3 লক্ষ টাকা, আর 2021-এ খেল সম্মান, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আর 2022-এ রোল মডেল অ্যাওয়ার্ড, সেটা রাজ্যপাল। যারা নতুন করে খেলার জগতের সাথে যুক্ত হচ্ছে তাদের জন্য কোনো টিপস? অবশ্যই অবশ্যই। যারা যুক্ত হয়েছে তাদের তো বলবোই, আর যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি আমি তাদেরকে একটা বলবো কথা, যে তারা ফোন না ঘেটে 1 ঘন্টা করে মাঠে দিক সময়, তাহলে তাদের মানে আমি যে জায়গাটায় আছি তাদেরকেও আমরা দেখতে চাই এই জায়গাটাতে। আর যেসব আপকামিং প্লেয়াররা এখন প্র্যাকটিস করছে তাদেরকে বলবো যে সকালের যে আমাদের নিউট্রিশন অর্থাৎ খাবারটা ঠিকঠাক খেতে হবে, আর দুপুরের লাঞ্চ যদি বিকালে প্র্যাকটিস করি দুপুরের লাঞ্চটা 12টার মধ্যে করে দিতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি কাকে তোমার জীবনের আইডল বা আদর্শ মনে করো? আমি একদম আমার জীবনে সবথেকে যে আছেন রোনাল্ডো, একদম। আমি অ্যাথলেট হয়ে আমি রোনাল্ডোকে খুব ভীষণ ভালোবাসি। अभी पूरा देश देख रहे हैं कि आप इंडिया के नाम पूरा आसमानों की बुलंदी पर आप ले जा रहे हो, पूरा देश आपको पहचानता है अभी इंडिया में। तो आपको क्या लगता है आपकी ये अचीवमेंट पे किस किस का कंट्रीब्यूशन है? सबसे फर्स्ट मैं बोलना चाहती है बंगाल का जो सेक्रेटरी है भास्कर मुखर्जी सर को, तो प्रेसिडेंट सर चंदन राय चौधरी सर के, पेट्रोपोल जो है
अजीत बनर्जी सर और कमलेश चैटर्जी सर को। और इससे बाद मैं बोलना चाहती है जो नेशनल बॉडी में जो लोग सर रहते हैं ना, वो देवाकर सर, सत्यनारायण सर, इन लोग, हम लोग जब नेशनल जाते हैं, हम लोग जो पैरा एथलीट में हम लोग जाते हैं ना, इन लोग इतना प्यार देते हैं हम लोग को, इतना क्या बोलूं, इतना हम लोग के लिए इतना कर सकती है ना, मैं क्या बोलूं, बहुत अच्छा कर सकती है, बहुत सपोर्ट करते हैं। बहुत सपोर्ट करते हैं। जो बच्चे या फिर प्लेयर्स अभी अभी ज्वाइन हुए ये स्पोर्ट्स लाइन पे, या फिर जो अभी सोच रहे कि ये स्पोर्ट्स लाइन पे जाऊं कि नहीं, तो उसके उन सब के लिए कुछ कहना है आपको? हाँ, मैं सबसे पहले बोलना चाहती है, एट फर्स्ट जो बच्चा एकेडमी पे आ चुकी है उन लोग ठीक से प्रैक्टिस करना है, और जो बच्चा नहीं आया, जो बच्चा अभी मोबाइल में टाइम वेस्ट कर रहा है ना, उनको पेरेंट्स से मैं बोलना चाहती है, अब लोग फोन हटाओ लेकिन बच्चे को ग्राउंड पे लेके आओ, तो वही बच्चे आपको सम्मान सबसे आगे लेके जाएगा। অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা আশা Thank করি you. তোমরা ভবিষ্যতে আরো এগিয়ে যাও এবং নিজের সমস্ত স্বপ্ন পূরণ করো। একদম একদম। আজকে আমাদের সাথে ছিল রানাঘাটের ভূমিপুত্র এবং বিশিষ্ট অ্যাথলিট আতর আলী। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচবিআর নিউজ। নমস্কার।